গুড ইভিনিং। আজকে আমাদের সাথে আছে বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর নবাঙ্কুর ঘোষ। উনি মণিপাল ব্রডওয়েতে সিনিয়র কনসালটেন্ট হিসেবে যুক্ত আছেন। আমরা আজকে মোস্টলি প্রস্টেট নিয়ে আলোচনা করব। আমাদের মনে যেটা জেনারেলি কোয়েশ্চেনস আসে যখন আমাদের সাথে এলডারলিরা থাকে, উনি আমাদেরকে সেগুলো সম্বন্ধে বলে হেল্প করবেন। নমস্কার ডাক্তারবাবু। অনেকের মনে এই কোয়েশ্চেনটা থাকে যে প্রস্টেট কি, মানে সবাই নামটা শুনেই থাকে, কিন্তু যদি একটুখানি সাধারণ মানুষের জন্য আপনি এক্সপ্লেন করে বোঝাতে পারেন। প্রস্টেট একটা গ্ল্যান্ড যেটা সমস্ত পুরুষেরই থাকে। আমাদের যে মূত্রথলি বা ব্লাডার তার ঠিক নিচে, আমাদের যে মূত্রনালী বা ইউরেথ্রা তার চারপাশে। তো বয়স হলে বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয় শরীরে, সেই জন্য প্রস্টেট গ্ল্যান্ড বড় হয় এবং যত বড় হয় তত বিভিন্ন ধরনের সিমটমস তৈরি করে বা সমস্যা তৈরি করে, যেগুলোকে আমরা একসঙ্গে আগে বলতাম প্রস্টেটিজম, এখন আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস বা লাটস। বোঝার কি উপায় আছে, মানে সিমটমস কি আছে যেখান থেকে আমরা প্রস্টেট রিলেটেড কোনো সমস্যা হয়েছে সেটা বুঝতে পারি? প্রস্টেট বড় হলে দু ধরনের সিমটমস হয়। এক ধরনের সিমটমস আমরা আগে বলতাম অবস্ট্রাকটিভ সিমটমস, এখন আমরা বলি ভয়েডিং সিমটমস। মানে যেহেতু এটা প্রস্টেট গ্ল্যান্ডটা যখন বড় হয় আর ইউরেথ্রাটা ঠিক মাঝখান দিয়ে গেছে, তো যত বড় হয় তত ইউরেথ্রাটাকে আস্তে আস্তে চেপে দেয় বা ন্যারো করে দেয়। ফলে ব্লাডার থেকে ইউরিনটা ইউরেথ্রা দিয়ে বেরোতে একটা অবস্ট্রাকশন বা বাধা তৈরি হয়। ফলে তার ফ্লো কমে যেতে পারে, ইউরিনের ফ্লো স্টার্ট হতে দেরি হতে পারে, যেটাকে আমরা বলি হেজিটেন্সি, বা ইউরিন করার পরে ড্রপ করে ইউরিন পড়তে পারে। ইউরিনটা আগে যতটা দূরে গিয়ে পড়তো এখন অনেক কাছে গিয়ে পড়তে পারে। আর আরেক ধরনের সিমটমস হয় যেগুলো মেইনলি হয় ব্লাডারে, প্রস্টেটটা বড় হওয়ার জন্য ব্লাডারে যে এফেক্ট করে যার জন্য বারবার ইউরিন হতে পারে। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি, মানে সেটা ধরে রাখার ক্ষমতাটা কমে যায়। হ্যাঁ, যদি আমরা বলি রাত্রিবেলা ইউরিন করার জন্য বারবার উঠতে হতে পারে, যেটাকে আমরা বলি নকচুরিয়া। যার জন্য বোধহয় অনেকেই ডাক্তাররা সাজেস্ট করে থাকেন যে রাত্রে শোয়ার আগে বেশি জল খাবেন না। এবং ইউরিন পেলে ইউরিনটা বেশিক্ষণ চেপে রাখতে পারে না, তাড়াতাড়ি টয়লেটে যেতে হয়, যেটাকে আমরা বলি আর্জেন্সি। এছাড়া আরো যখন প্রস্টেট বড় হয়ে যায় কিছু কিছু কমপ্লিকেশনস হতে পারে, যেমন ইউরিনে ব্লাড আসতে পারে বড় প্রস্টেট সারফেস থেকে, যেটাকে আমরা বলি হিমাচুরিয়া। বা প্রস্টেট যদি আরো বড় হয়ে পুরোপুরি রাস্তায় বন্ধ করে দেয়, ইউরিন বেরোতে না পারে, ফলে প্রচুর ইউরিন জমে কিডনির উপর প্রেসার দিতে পারে, কিডনি দুটো নষ্ট হয়ে যেতে পারে। কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রস্টেট থেকে। আচ্ছা। এবং যেহেতু এই জিনিসটা অনেক দিন ধরে ধীরে ধীরে হয়, সবসময় পেশেন্ট বুঝতে পারে না। তো অনেক ক্ষেত্রে পেশেন্ট যখন আসে আমাদের কাছে অলরেডি কিডনি নষ্ট হয়ে গেছে, যেটা আমরা ক্রনিক রেনাল ফেলিওর। এবং প্রস্টেট যে অবস্ট্রাকশন হওয়ার জন্য অনেকটা ইউরিন জমে থাকে, সেই জমে থাকে ইউরিনে ইনফেকশন হতে পারে, বারবার রিকারেন্ট ইউটিআই হতে পারে, জমে থাকে ইউরিনে স্টোন হতে পারে, ব্লাডার স্টোন। এগুলো প্রস্টেট বড় হওয়ার কমপ্লিকেশনস। তো আপনি মানে এটা কি রেগুলার হেলথ মনিটরিং বা টেস্টের মাধ্যমে ধরা সম্ভব আর্লি স্টেজে? কারণ সাধারণ মানুষ তো যতক্ষণ না, বেশিরভাগ ক্ষেত্রে যেটাই হয়, যখন সিমটমস গুলো না এক্সট্রিম লেভেলে পৌঁছে আমরা বুঝি না। তো হোয়াট ইউ সাজেস্ট, মানে প্রত্যেকেরই উচিত একটা সার্টেন এজের পর ফ্রিকোয়েন্টলি হেলথ চেকআপ করা? ডেফিনেটলি। একটা জিনিস বুঝতে হবে, এই যে প্রস্টেট বড় হওয়া, এটা শরীরের হরমোনাল চেঞ্জের জন্য হয়। সুতরাং এটা সবারই হবে, মানে একটা বয়সের পরে সবারই প্রস্টেট বড় হয়। যেমন আমাদের ক্যাটারাক্ট আমাদের বয়সের রোগ, এটাও প্রস্টেটটাও অনেকটা বয়সের রোগ, যেটা যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সিমটমস এবং এর তীব্রতা আরো বৃদ্ধি পায়। কিন্তু দেখা গেছে যে যত প্রস্টেট বড় হয়, মাত্র 50% পেশেন্টের ক্ষেত্রে তারা সিমটমস করে, আর তারও হয়তো 50% পেশেন্টস অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের দরকার হয়। তো প্রস্টেট বড় হলেই যে সবসময় ট্রিটমেন্ট লাগে দরকার সেরকম না। জেনারেলি ডাক্তারবাবু একটা কথা বলুন, যে এই প্রস্টেট রিলেটেড সমস্যাগুলো প্রিকশনস কি হতে পারে, মানে আমরা কি করে আগে থেকে সাবধানতা অবলম্বন করব? সাবধানতা বলতে একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, যে প্রস্টেটটা হচ্ছে মানে ডিজিজ অফ ওল্ড এজ। সুতরাং প্রস্টেট সবারই বড় হবে, এবং কিন্তু ওই যে বললাম 50% পেশেন্টের খালি সিমটমস হয়, বাকি 50% কোনো সিমটম হয় না, তাদের কোনো ট্রিটমেন্টও লাগে না।
সুতরাং আমাদের এই যে সিমটম যেগুলো আমরা ডিসকাস করলাম এইগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে, যে এই সিমটমস গুলো যখন দেখা দিচ্ছে একটা সার্টেন এজ, 50 ইয়ার্স এর পরে, তার মানে বুঝতে হবে যে প্রস্টেট হয়তো বড় হতে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে একজন কোয়ালিফাইড ইউরোলজিস্টের কাছে যেতে হবে। উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পেশেন্টকে বলে দেবেন যে আপনার প্রস্টেট কত বড় হয়েছে, তার জন্য কোনো হার্মফুল এফেক্ট হচ্ছে কিনা, এবং তার জন্য কোনো সবচেয়ে বড় তার জন্য কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা। এটা একজন কোয়ালিফাইড ইউরোলজিস্টই বলতে পারবেন, এটা মানে অন্য সাধারণ মানুষ বা বলতে পারবেন না। আমাকে এসে বলেন যে আমরা প্রস্টেট বড় হয়েছে, আমি রিপোর্টে দেখলাম, আমি জানি প্রস্টেটের, হ্যাঁ ঘরোয়া টোটকা তো আছে, কিছু কিছু আয়ুর্বেদিক ওষুধ আছে, কিছু কিছু ওষুধ অনেকে ইভেন বাড়িতে কারোর হয়ে আমার বাবা খেতেন বলে আমিও শুরু করে দিলাম। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কারণ প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের ট্রিটমেন্টও আলাদা, প্রত্যেকের ফিজিওলজি আলাদা। একই প্রস্টেট কারোর ক্ষেত্রে খুব সিরিয়াস সিমটমস তৈরি করে, কারোর ক্ষেত্রে কোনো সিমটমই করে না। তো সুতরাং কার ট্রিটমেন্ট দরকার, কার ট্রিটমেন্ট দরকার নেই, এটা একজন কোয়ালিফাইড ইউরোলজিস্ট খালি বলতে পারে 100 বার। আর সব ধরনের প্রস্টেট রিলেটেড সমস্যায় কি ক্যান্সারে ট্রান্সফর্ম হতে পারে? ডেফিনেটলি যাদের প্রস্টেট বড় হয় তাদের ক্ষেত্রে কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে, খুবই অল্প সংখ্যক যদিও, ক্যান্সার হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে প্রস্টেট যাদের বড় হয়েছে বিপিএইচ তার থেকে ক্যান্সার হয়। ক্যান্সার যদি থাকে তাহলে সেটা ডিনোভো, মানে নিজের থেকেই একটা ছোট ফোকাস তৈরি হয় ক্যান্সারে, এবং সেখান থেকে আস্তে আস্তে ক্যান্সার বড় হয়। প্রস্টেট ক্যান্সারের আলাদা কোনো সিমটমস থাকে না। প্রস্টেট বড় হওয়ার জন্য যে সিমটমস যেগুলো আমি এতক্ষণ আমরা আলোচনা করলাম, প্রস্টেট ক্যান্সারের সিমটমস কিন্তু সেগুলি। সুতরাং কার ক্যান্সার হয়েছে কার হয়নি এটা কখনো সিমটমস দেখে ডায়াগনোসিস করা সম্ভব নয়। প্রস্টেট ক্যান্সারের যেগুলো সিমটমস বলতে হয়, যেমন ইউরিনের সঙ্গে রক্ত পড়া বা পিঠে কোমরে প্রচন্ড ব্যথা হওয়া, সেগুলো বেসিক্যালি অ্যাডভান্সড প্রস্টেট ক্যান্সারের সিমটম, যখন ক্যান্সারটা প্রস্টেট থেকে ছড়িয়ে অন্য জায়গায় চলে গেছে। এটা কি কিউরেবল, মানে ট্রিটমেন্টের দ্বারা সেটা কি কিউর হওয়া পসিবল? হ্যাঁ, ডেফিনেটলি কিউর হওয়া পসিবল। এবং প্রস্টেট ক্যান্সার অন্য ক্যান্সারের সঙ্গে প্রস্টেট ক্যান্সারের একটা বেসিক ডিফারেন্স রয়েছে, যে প্রস্টেট ক্যান্সার খুব ইন্ডোলেন্ট ক্যান্সার, মানে খুব ধীরে ধীরে বড় হয়, খুব ধীরে ধীরে ছড়ায়, এবং খুব অ্যাডভান্স স্টেজেও প্রস্টেট ক্যান্সার খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। এবং সেই জন্যই আমরা ওই ক্যান্সারটাকে খুব আর্লি স্টেজে ডিটেকশনের উপর জোর দিই, যেটা আমরা মেইনলি করে থাকি পিএসএ, ব্লাডের পিএসএ এস্টিমেশনের মাধ্যমে। ওই সিমটমস দেখে প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস করা হয় না, করা যায় না। সিরাম পিএস দেখে প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস করা হয় না। মানে আর্লি এজ থেকে কোনো লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে কি আমরা জিনিসটার ক্রনিকনেসটা কমাতে পারি? মানে যে হ্যাঁ, এই ধরনের প্রিকশনস আর্লি এজে নিলে বা এই ধরনের লাইফস্টাইল মেনটেন করলে প্রস্টেট রিলেটেড প্রবলেমের সমস্যা খানিকটা কমতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বললাম যে স্টোরেজ সিমটম যেগুলো, যেমন ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, মানে যেগুলো ঘন ঘন ইউরিন হওয়া বা ইউরিন ধরে রাখতে না পারা ইত্যাদি, এগুলো কিন্তু প্রস্টেট থেকে ডাইরেক্টলি হয় না। এগুলো প্রস্টেটের বড় হওয়ার জন্য ব্লাডের উপর যে এফেক্ট পড়ে তার জন্য হয়। আচ্ছা, তো সেই এফেক্ট গুলোকে কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কমানো সম্ভব। যেমন চা, কফি, এগুলো পরিমিত মাত্রায় করা যায়। ক্যাফিন আছে এরকম ফুড বা ড্রিঙ্কস, কিছু কিছু কোল্ড ড্রিঙ্কসও কিন্তু অ্যালকোহল তো আছে, কিছু কিছু কোল্ড ড্রিঙ্কস এর ক্ষেত্রে ক্যাফিন থাকে। তো সেইগুলো একেবারে বারণ করছি না, কিন্তু একটা পরিমিত মাত্রায়, একটা লিমিটের মধ্যে। এটা তো সব রকম অসুখের জন্য, ওয়েটের জন্য না, পার্টিকুলারলি এই ধরনের ক্ষেত্রে আমরা বেশি বলি, কেন ক্যাফিন জাতীয় খাবার ব্লাডারকে ইরিটেট করে বেশি, ফলে তার যে সিমটমস গুলো সেগুলো আরো অ্যাগ্রাভেট হয়ে যায়। জল স্বাভাবিক যেমন খাওয়া উচিত, আমরা জল খেতে কোনো নিষেধ করি না বা কম জল খেতে বলি না। খালি যাদের ক্ষেত্রে এই নকচুরিয়া, মানে রাত্রে বারবার ওঠার প্রবণতা থাকে, তাদেরকে বলি যে ঘুমোতে যাওয়ার 4 ঘন্টা আগে একটু ফ্লুইড রেস্ট্রিকশন করতে, মানে যেটুকু না খেলেই নয় মিনিমাম সেটুকু খেতে। আর কিছু কিছু হেলদি লাইফস্টাইল, মেডিটেশন, এগুলো, স্ট্রেস, এগুলো ডেফিনেটলি প্রস্টেটের বা ব্লাডারের হেলথের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, তো সেগুলো ডেফিনেটলি ফলো করা উচিত। মেডিটেশন তো সবকিছুর জন্যই খুব ইম্পর্টেন্ট, সব বয়সের মানুষের জন্য ইম্পর্টেন্ট। ধন্যবাদ ডাক্তারবাবু, আর অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর নবাঙ্কুর ঘোষকে কনসাল্ট করতে হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত ইনফরমেশনের জন্য। ধন্যবাদ।